সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা পরিণতি ও সুশাসন বিষয়ে দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকে নবম অধ্যায়ে যেটা নবম অধ্যায় সেটি হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি, অর্থাৎ ফরেন পলিসি অফ বাংলাদেশ। আজকের যে শিখন ফল সেটি হচ্ছে বৈদেশিক নীতি কী, বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যসমূহ জানতে পারবা, জোট নিরপেক্ষ আন্দোলন কি তা জানতে পারবা, জোট নিরপেক্ষ আন্দোলন ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার পূর্বে তোমাদের একটা সতর্কতামূলক গল্প বলে শুরু করছি, তারপরে আশা রাখি আমরা ক্লাসে চলে যাব। সেটি হচ্ছে ঢাকায় আমার এক বন্ধু সর্দি জ্বরে আক্রান্ত হয়, প্রচণ্ড অসুস্থ, জ্বর, মাথা ব্যথা। তারপরে সে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার রক্ত সহ পেশাব, রক্ত, বিভিন্ন রিপোর্ট নিয়ে আসার জন্য বলে। বন্ধুটি সব পরীক্ষা করে পেশাব পরীক্ষা করানোর জন্য নার্সকে জিজ্ঞাসা করে যে কোথায় পেশাব পরীক্ষা করাবো। নার্স তখন তাকে টয়লেটের কথা দেখিয়ে দেয় এবং বলে যে টয়লেটের সামনে একটা সেলফ আছে, সেখানেই পেশাব নিয়ে আসার একটা শিশিগুলো রয়েছে, শিশিগুলোতে পেশাব নিয়ে আসেন। যথারীতি বন্ধু সেই টয়লেটের সামনে গেল, গিয়ে সেলফে দেখলো যে কোনো শিশি নেই সেখানে, অর্থাৎ তখন পর্যন্ত শিশি যায়নি। পাশে দেখলো যে একটা খালি শিশি ফাঁকা রয়েছে, বড় শিশি, হ্যান্ড স্যানিটাইজারের একটা শিশি ফাঁকা পেয়ে সেইটাতে সে পেশাব নিয়ে এসে সিরিয়ালে আবার চলে যায়। সিরিয়ালে যাওয়ার পরে সে দেখতে পায় যে তার মোবাইলটি সে ছেড়ে এসেছে। দ্রুত গিয়ে আবার বাথরুমে ফিরে যায়। ফিরে গিয়ে মোবাইলটি পেয়ে যায়। মোবাইল পেয়ে এসে দেখে যে ততক্ষণে সিরিয়াল লেগে গেছে ওইখানে। সিরিয়াল সে এসে দেখে যে ততক্ষণে তার যে রেখে আসা বোতলটি সে রেখে এসেছিল সেটা সবাই মাখামাখি শুরু করে দিয়েছে, অর্থাৎ কেউ হাতে, পায়ে, মুখে লাগিয়েছে। বন্ধু এসে তো একেবারে হতভম্ব। এখন এমন একটা অবস্থা, সে যদি জিজ্ঞাসা করে যে এটা এই ব্যাপার পেশাব, তাহলে তো মায়ের খাওয়ার ভয় রয়েছে। সে আর বাধ্য হয়ে কিছু না বলে সেখান থেকে দ্রুত স্থান ত্যাগ করে দ্রুত বাড়ি চলে যায়। তা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এটা সতর্কতার জন্যই বলতেছি যে ফ্রিজ এখানেই হ্যান্ড স্যানিটাইজার পাবে সেটাই মেখে মুখে নেবা, এটা করবা না। আশা রাখি এ ব্যাপারে সবাই সচেতন থাকবা। ধন্যবাদ। এখন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। বৈদেশিক নীতি কি? তোমরা জানো যে বৈদেশিক নীতি বর্তমানকালে আলোচিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে যে জাতীয় রাষ্ট্র রয়েছে এবং কল্যাণমূলক রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রের অনেক কিছুই নির্ভর করে বৈদেশিক নীতির উপরে। বৈদেশিক নীতি ছাড়া একটি রাষ্ট্র কখনোই চলতে পারে না, কারণ আমরা জানি কোনো রাষ্ট্রই পৃথিবীতে স্বয়ংসম্পূর্ণ নয়। একটি রাষ্ট্রের একটা জিনিস থাকলে আরেকটা জিনিসের জন্য আরেক রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। যেমন ধরো, বাংলাদেশের চাল আছে, কিন্তু আমাদের ডালের জন্য বা তেলের জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। কাজে আমরা নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীতে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। এই কারণে প্রত্যেকটা রাষ্ট্রকে বৈদেশিক নীতি গ্রহণ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, বৈদেশিক নীতি কী? সাধারণ ভাষায় আমরা দেখতে পাই যে নীতির মাধ্যমে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়, সেই নীতিটার নামই হচ্ছে বৈদেশিক নীতি। অন্যভাবে আমরা আরও বলতে পারি যে একটি রাষ্ট্রের আভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হচ্ছে বৈদেশিক নীতি। এছাড়াও আরও বিভিন্নভাবে বৈদেশিক নীতিকে সংজ্ঞায়িত করা যেতে পারে। যেমন আমরা বলতে পারি যে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের নামই হচ্ছে বৈদেশিক নীতি। আর বৈদেশিক নীতির মূল কথাটাই হচ্ছে নিঃস্বার্থটাকে অবশ্যই সমুন্নত রাখা। নিঃস্বার্থকে সমুন্নত রেখে আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই হচ্ছে বৈদেশিক নীতির মূল লক্ষ্য। বৈদেশিক নীতির ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রই তার নিজের স্বার্থ দেখে এবং অবশ্যই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখেই বৈদেশিক নীতি স্থাপিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি জোট নিরপেক্ষ আন্দোলন। আমি বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলো পরে শেষে আলোচনা করব। এখন আমি আলোচনা করব জোট নিরপেক্ষ আন্দোলনটা কি। তোমরা জানো, হয়তো অনেকেই নাম শুনেছ, জোট নিরপেক্ষ আন্দোলন, যার ইংরেজি শব্দ হচ্ছে NAM, 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 অর্থাৎ পূর্ণরূপ হচ্ছে নন অ্যালিগমেন্ট মুভমেন্ট।
মানে জোট নিরপেক্ষ আন্দোলন। আমরা জানি 70 এবং 80-র দশকে আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা কোল্ড ওয়ার অর্থাৎ স্নায়ুযুদ্ধ চলতো। স্নায়ুযুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ যেখানে প্রকাশ্যে যুদ্ধ হয় না, তবে মনে মনে একটা যুদ্ধ। সেই যুদ্ধের নামই হচ্ছে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। আমরা জানি 70 এবং 80-র দশকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে একটা স্নায়ুযুদ্ধ বিরাজ করত। ফলে আহ, অনেক দেশকে সোভিয়েত ইউনিয়ন তাদের দলে নিয়ে আসার চেষ্টা করতো এবং অনেক দেশকে, পুঁজিবাদী যেসব দেশ সেগুলোকে আবার আমেরিকা তাদের দলে ফেরানোর চেষ্টা করতো। এই অবস্থা যখন বিরাজ করছিল তখন একটা পৃথিবীতে একটা যুদ্ধ ভাব সবসময় বিরাজ করতো এবং একটা খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে ভারতের জওহরলাল নেহরু, মিশরের নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং যুগোস্লাভিয়ার মার্শাল টিটু সহ অনেক নেতৃবৃন্দ তারা চিন্তা করলো যে আমরা পূর্ব ব্লক মানে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ব্লক মানে আমেরিকা কোনো দলে আমরা না গিয়ে একেবারে নিরপেক্ষ থেকে থাকতে পারি কিনা, এই লক্ষ্যেই তারা চিন্তা ভাবনা করে 1961 সালে ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। জোট নিরপেক্ষ আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন যার মূল লক্ষ্যই হচ্ছে পূর্ব ব্লক পশ্চিম ব্লক কোনো জোটে না গিয়ে স্বাধীনভাবে চলাফেরা করে উন্নয়নের নীতিকে অনুসরণ করে একটি দেশ এগিয়ে যাবে, এই লক্ষ্যে জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি হয়েছিল বা সৃষ্টি হয়েছিল। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলন অনেকটাই নিষ্প্রভ, কারণ এখন গোটা পৃথিবীতে আমেরিকার একক আধিপত্যের কারণে জোট নিরপেক্ষ আন্দোলন অনেকটাই নিষ্প্রভ। তবে আমরা আশা করব যেন জোট নিরপেক্ষ আন্দোলনটা পৃথিবীতে আরও শক্তিশালী অবস্থানে চলে যেতে পারে। যদি শক্তিশালী অবস্থানে যায় তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা রাষ্ট্রই স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারবে এবং বড় বড় শক্তিধর দেশগুলোর উপর তাদেরকে আর নির্ভর করতে হবে না। এরপরে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য। তোমরা হয়তো এতক্ষণে কিছুটা ধারণা পেয়ে গেছো জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে এবং এই আন্দোলনের লক্ষ্যটাও কিছুটা জেনে গেছো। তারপর আমি সুস্পষ্টভাবে কিছু লক্ষ্যের কথা বলি। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্যটাই হচ্ছে, 1 নম্বর লক্ষ্য যদি বলো, সেটা হচ্ছে যে আমেরিকার পক্ষে বা রাশিয়ার পক্ষে কোনো দিকে না গিয়েই স্বাধীনভাবে নিজের মেরুদণ্ড শক্ত করে পররাষ্ট্রনীতি গ্রহণ করাটাই হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য। 2 নম্বর লক্ষ্যটা হচ্ছে কোনো দেশ যদি কোনো শক্তিশালী রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হয় তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের সমস্ত সদস্য রাষ্ট্র ওই আক্রান্ত দেশের পক্ষে লড়াই করে যাবে বা ওই আক্রান্ত দেশের পক্ষে অবস্থান গ্রহণ করবে। 3 নম্বর লক্ষ্যটা হচ্ছে নিরস্ত্রীকরণ। জোট নিরপেক্ষ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্যই ছিল যে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া, অর্থাৎ কেউ যাতে পারমাণবিক অস্ত্র কিংবা যেগুলো মানব সভ্যতাকে ধ্বংস করতে পারে এই ধরনের ধ্বংসাত্মক অস্ত্রপাতি বিস্তার করতে না পারে, এইটা একটা অন্যতম লক্ষ্য ছিল। এছাড়াও জোট নিরপেক্ষ আন্দোলনের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে ছোট বড় ধনী গরিব প্রত্যেকটা রাষ্ট্র যেন স্বাধীনভাবে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারে। কোনো শক্তিধর রাষ্ট্র তাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বা আভ্যন্তরীণ বিষয়ে যাতে কোনো হস্তক্ষেপ করতে না পারে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে জোট নিরপেক্ষ আন্দোলন একটা রাষ্ট্রের উন্নয়ন তথা মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন ছিল। এরপরে দেখো জোট নিরপেক্ষ আন্দোলন ও বাংলাদেশ। তোমরা জানো বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করার পরেই জোট নিরপেক্ষ আন্দোলন নীতিকে সমর্থন জানায়। এই লক্ষ্যে 1973 সালে বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যপদ লাভ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4র্থ সম্মেলনে যোগদান করেন আলজিয়ার্সে এবং তিনি সেখানে গিয়ে দ্বিধাহীন কণ্ঠে উচ্চারণ করেন যে আমরা কোনো দিকেই নাই, আমরা সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই। পূর্ব ব্লক পশ্চিম ব্লক মুসলিম বা অন্যান্য বর্ণ বৈষম্যবাদ কোনো পক্ষে বা বিপক্ষে আমরা নেই, আমরা স্বাধীনভাবে চলাফেরা করব, স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করব। অর্থাৎ প্রথম থেকে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনকে সমর্থন দিয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিটাও নির্ধারিত হয় স্বাধীন পররাষ্ট্রনীতি। এরপরে বন্ধুরা তোমরা দেখো জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমি আবার চলে আসছি বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য সম্পর্কে। তোমরা প্রথমেই জেনে গেছো যে বাংলাদেশের বৈদেশিক নীতিটা কি। এখন আমরা বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলো রয়েছে
অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার পরে যে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, সেই পররাষ্ট্রনীতিতে কিছু বৈশিষ্ট্য রয়েছে বা বৈদেশিক নীতির মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বন্ধুত্বের নীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রথমেই যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে বন্ধুত্বের নীতি, অর্থাৎ ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, মানে কারো সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। বাংলাদেশের পররাষ্ট্রনীতির এটাই হচ্ছে 1 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরই লক্ষ্যে বাংলাদেশ বর্তমানে মুসলিম অমুসলিম কিংবা পুঁজিবাদী সমাজতান্ত্রিক যে কোনো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে আসছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। 2 নম্বর হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ। বাংলাদেশ একটা ছোট্ট উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা অন্যতম দিক হচ্ছে যে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, কাজে আমরা কারো উপর নির্ভর করে চলতে পারবো না। আমরা নিজেরাই নিজেদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব, স্বাধীনভাবে দেশ চালানোর চেষ্টা করব, কেউ যাতে অহেতুক আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে। 3 নম্বর দেখো উন্নয়নমুখী। যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, কাজে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে উন্নয়নমুখী একটা দিককে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে সবার সাথে বন্ধুত্ব স্থাপন করবে এবং নিজ স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রত্যেকটি রাষ্ট্রের সাথে বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নের চরম পর্যায়ে বা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা নির্ধারিত হয়েছিল। এরপরে দেখো 4 নম্বর সমমর্যাদার নীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির এটি একটি গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ বাংলাদেশ মনে করে যে পৃথিবীতে যত রাষ্ট্র আছে স্বাধীন সমমর্যাদা, অর্থাৎ প্রত্যেকেরই মর্যাদার সমান। কেউ বড় রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র বিধায় তার মর্যাদা বেশি হবে, তাকে আমরা ভয় করে চলবো, আর যারা দরিদ্র রাষ্ট্র বা শক্তি কম তাদের কোনো মূল্য নাই, এই ধরনের নীতিতে বাংলাদেশ বিশ্বাসী নয়। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বলা হয়েছে যে নেপালও যেমন মর্যাদা বাংলাদেশের কাছে সম্মান পাবে, মার্কিন যুক্তরাষ্ট্রেও পাবে। কোনো দেশ বা শক্তির ভিত্তিতে আমরা কোনো দেশকে মূল্যায়ন করব না এবং নিজে প্রত্যেকটা রাষ্ট্র পৃথিবীর স্বাধীন রাষ্ট্র যেন সমানভাবে অধিকার নিয়ে চলাফেরা করতে পারে, এই নীতিতে বিশ্বাস করে। এরপরে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান নীতি প্রেরণ করবে। কোনো রাষ্ট্রের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায় দুইটি রাষ্ট্রের মধ্যে, তাহলে বাংলাদেশ কখনোই কোনো রাষ্ট্রের পক্ষ অবস্থান নেবে না, অর্থাৎ সেটি মীমাংসার জন্য বাংলাদেশ কাজ করে যাবে, কিন্তু কোনো বিশেষ রাষ্ট্রের পক্ষ নিয়ে যুদ্ধে লিপ্ত হবে না। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হচ্ছে সহ অবস্থান নীতি অনুসরণ করা। এরপরে দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটি একটি উল্লেখযোগ্য দিক। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে বাংলাদেশের কোনো বিষয়ে লক্ষ্য অর্জন করতে গিয়ে বাংলাদেশের সম্মান নষ্ট না হয়, সেই দিকটিও বিবেচনা করা হয়েছে। অর্থাৎ আমরা আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে যে সম্পর্ক স্থাপন করব, সেই সম্পর্কটা যেন বন্ধুত্বের সম্পর্ক হয়, সেটা যেন মনিব বা চাকরের মতো অবস্থাটা না হয়। অর্থাৎ আমরা সমান মর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে যে লক্ষ্যগুলো অর্জন করব, সেখানে যেন আমাদের মর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্বটা অক্ষুণ্ণ থাকে, কখনোই বিপন্ন করা যাবে না। এরপরে দেখো আদর্শ ভিত্তিক। বাংলাদেশের পররাষ্ট্রনীতির এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করা হয়েছিল আদর্শের ভিত্তিতে। অর্থাৎ বাংলাদেশ একটা ক্ষুদ্র রাষ্ট্র হলেও বাংলাদেশ অনেকগুলো আদর্শ নিয়ে এই পররাষ্ট্রনীতিটা প্রেরণ করেছিল। অর্থাৎ বাংলাদেশ কখনোই বর্ণ বৈষম্যবাদকে মেনে নেয়নি, বাংলাদেশ কখনো সাদা ও কালোর দ্বন্দ্বে লিপ্ত হবে না, বাংলাদেশ কখনোই সম্প্রসারণবাদ কিংবা উপনিবেশবাদ কিংবা বিভিন্ন ধরনের যে শোষণ নির্যাতন রয়েছে সেগুলোর পক্ষে সাপোর্ট করে না বা সেগুলোকে সাপোর্ট করে না, এবং সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা জোরালো অবস্থান রয়েছে। এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে। তাহলেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি আমরা 7টি আলোচনা করলাম বা বৈদেশিক নীতি, সেই জিনিসগুলো অত্যন্ত সুন্দর কিছু জিনিস ফুটে উঠেছে। যদিও বর্তমানে বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক শক্তিশালী রাষ্ট্রের কাছে অনেকটাই মানে কি বলা যায়, অনেকটাই ধন্যে দিচ্ছি বা তাদের
সমীহ আদায় করার চেষ্টা করছি, যেটা আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা নয়, যেটা হয়তো বিভিন্ন ধরনের সরকারের ব্যর্থতা বলতে পারি, কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে কোনো ত্রুটি বা কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, তোমরা এগুলা ভালোভাবে বাড়িতে একটু দেখবা। যে শিখন ফলগুলো আমরা দেখলাম প্রত্যেকটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক নীতি আধুনিককালের একটা সবচেয়ে আলোচিত বিষয়। এই বৈদেশিক নীতিটা জানবা, এবং সেই সাথে বইয়ে তোমরা যে কি বলে রাষ্ট্রবিজ্ঞানে যে সংজ্ঞাগুলো রয়েছে, কমপক্ষে দুটো সংজ্ঞা মুখস্থ রাখার চেষ্টা করবা। জ্ঞান এবং অনুধাবনে এগুলা প্রয়োজন হবে। এছাড়া তোমরা জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে জানবা এটা, এবং বাংলাদেশ এবং জোট নিরপেক্ষ আন্দোলন, এই বিষয়গুলো ভালোভাবে আলোচনা করবা। আর পরিশেষে আমি তোমাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।